আমি জানি না সকলকে খুশি করতে পারাটা কি খুব সহজ ব্যাপার আমার মনে হয়। একমাত্র আমার মনে হয় চ্যাপলিন পেরেছিলেন। আমাদের কাজটা তো খুব স্ট্রেসফুল, মেকিং এ সিনেমা ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। এটা তো ফুচকা না যে যে ঝালটা একটু বাড়িয়ে দিন বা একটু না আমারটা ঝাল কমিয়ে দিন, আমারটা মিষ্টি বাড়িয়ে দিন, সেটা তো করতে পারবেন। ইট ইজ নট মেড টু অর্ডার। আমার মনে হয় নেগেটিভ পাবলিসিটিটাও পাবলিসিটি। একটু বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিস হয় সব কিছু। বাবু তো সববার এক কথাই বলেন যে ইন্দ্রনীল কিন্তু বেনুর মতোই আমার কাছে এসেছিল। স্বনামধন্য পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে বাঙালি দর্শক কিন্তু পেয়ে গেছে নতুন ফেলুদাকে। ইতিমধ্যেই আমি হাজির হয়ে গেছি নয়ন রহস্যর গোটা টিমকে নিয়ে। তোমাদের সকলকে স্বাগত ইনকোডা টিভিতে। থ্যাংক ইউ। প্রথমে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ইন্দ্রনীল সেনগুপ্ত তাকে ফেলুদা চরিত্রে ভাবা, এটা কার ভাবনা? আমি আগে এই প্রশ্নটা করব আপনাদের কাছে। এটা কার ভাবনা মানে এটা তো তোমারই ভাবনা। ভাবনা আমার, কারণ ও বহুকাল আগে এসেছিল, কথা হলো, এবং বেনুর মতো ও চাইছিল রোলটা করতে, মানে ওর উপর রোলটা চাপিয়ে দেওয়া হয়নি কিন্তু। আচ্ছা, ও চাইছিল। তখন এমন একটা সময় ছিল যে তখন ওকে নেওয়া যায়নি। তো তারপরে যখন আমরা হন্যে হয়ে পরে ফেলুদা করব এবং ভাবছি করবো ইত্যাদি প্ল্যান ট্যান করছি, তখন ও হাজির হয় এসে, মানে বোধহয় শুনতে টুনতে পায় যে একটা ফেলুদা হলেও হতে পারে। তো তখন আমার সেই সময় আমার ওকে বেশ পছন্দ হয়েছিল দেখে। তখন অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছে প্রথম যখন এসেছিল তার থেকে। তো তাছাড়া বয়সটা বেড়ে আর একটু ইন্টারেস্টিং একটা লুক এসে গেছে, ইন্টেন্স লুক এসেছে একটা এসছে। এবং যেটা আমি লক্ষ্য করেছিলাম যে প্রথমবার ও একটু বেশি ইংরেজি ব্যবহার করছিল, আর মাঝে মাঝে হিন্দিও চলে আসছিল, বাংলাটা কম হচ্ছিল। কিন্তু পরের বার যখন এলো তখন দেখলাম যে বাংলাটা অনেক বেশি সরগর হয়ে গেছে, আর কি বাংলাতে বেশি কথা বলছে। হয়তো ফেলুদা করার একটু একটা ইন্টারেস্ট ছিল বলে হয়তো বাংলাটা একটু বেশি পড়েছে বা বলেছে। বাবা মার সঙ্গে তো বাংলাতেই কথা বলে, হ্যাঁ, কিন্তু ওরা বাঙাল ভাষায় কথা বলে। আচ্ছা, এই চরিত্রগুলো তো আমরা আগেও দেখেছি, যেরকম তোপসে, ফেলুদা, জটায়ু, সেগুলো দেখেছি। তো তোমরা মানে তোমার কাছে আমি পরে আসছি, কিন্তু তোমাদের কাছে আগে যাব। তোমরা এই চরিত্রগুলোকে কিভাবে নিজের মধ্যে মানে ভাবলে যে এই চরিত্রটা আমি করতে পারি বা এটা এইরকম করতে হবে? কতটা বলতে চাই যে আমি এদের তিনজনকেই যখন মোটামুটি সিলেকশনটা হয়ে যায় পারাবাতি, তো তখন আমি তিনজনকেই বলেছিলাম যে তোমরা আগের ফেলুদা বহুবার দেখেছো, আর দেখো না, এইবারে চিত্রনাট্যটা পড়ো, বইগুলো পড়ো। কারণ আবার একটা রিপিট ভিউইং করলে একটা সমস্যা দেখা দিত, একটু কপি করা বা একটু করা। এবার তোমরা বলো। হ্যাঁ, আসলে ফেলুদাকে তো ছোটবেলা থেকে চিনি, একদম যখনই বই বেরোতো বা কোথায় বেরোতো আমরা পড়তাম, ওটা তো জানি। সিনেমাটা তো একদম প্রথম থেকে দেখেছি, জানা চরিত্র তো, এমন না যে জীবনে প্রথম চিনলাম। মানে আমরা এরকমও অনেক মজা হয়েছে, আচ্ছা এই সিচুয়েশনে ফেলুদা কি বলতে পারে বলে একটা মজা হয়েছে, বা এই সিচুয়েশনে লালমোহন কি বলবে, এ তো আমরা কত ছোটবেলায় এরকম ধরনের মজার খেলা খেলেছি আর কি। দেখো, এই ফেলু তোপসে জটায়ু ফেলুদাটা না আমরা সবাই অলমোস্ট ছোটবেলা থেকেই পড়েছি, তো ক্যারেক্টারগুলো জানি। এইবার এখন যখন অভিনয় করছি তো সেইখানে যে স্ক্রিপ্টটা রয়েছে, ডেফিনেটলি আগে গল্পটা তো একবার পড়ছি, তারপর যখন যেভাবে স্ক্রিপ্টটা রয়েছে এবং বাবু আঙ্কেল যেভাবে বলছে সেটাকে ফলো করে যদি আমি করার চেষ্টাটাও করি, তাহলেই আমার মনে হয় অনেকটা কাজ ডান হয়ে যায়। নয়ন রহস্যটা তো যথেষ্ট জনপ্রিয় গল্প, আমরা মানে সবাই মোটামুটি জানি সেটা সম্পর্কে। এবার কোনো একটা পরিচিত গল্প যখন পর্দায় তুলে আনা হয়, সেই ক্ষেত্রে কি একটু টেনশন বা ওই চাপটা কি বেশি থাকে? সেই ক্ষেত্রে সব ছবির ক্ষেত্রেই থাকে, শুধু ফেলুদাটা একটু বেশি, কারণ ফেলুদা আমার একটা আইকনিক চরিত্র, আর তার যা ফ্যান ফলোইং, হ্যাঁ, মানে এক্সপেকটেশনও দর্শকদের অন্য লেভেলে থাকে। সেটাই কাজেই আমাদের একটু খেয়াল রাখতে হয় যে পান থেকে চুন যাতে না খসে, সেটা একটু একটা প্রবলেমের জায়গা তো বটেই। আর কাজেই আর আমরা যেহেতু ফেলু এই পুরো টিমটাকেই এখনকার সময় নিয়ে এসেছি, কাজেই আমাদের কিছু কিছু তো পরিবর্তন করতেই হবে, একটা টেকনোলজি দিতে হবে, টেকনোলজি ইন্ট্রোডিউস করতে হবে। এখন আমরা যেরকম মোবাইল দিয়েছি, মানে হত্যাপুরি থেকেই মোবাইল এসে গেছে হাতে, কারণ এখনকার প্রজন্ম ঠিক মতো আইডেন্টিফাই একটু অসুবিধা হয় যদি এটা না থাকে। কিন্তু মোবাইলটা এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে একেবারে
নেসেসারি এবং আর্জেন্সি এবং সব মিলিয়ে আর কি, তা ছাড়া নয়। মানে সবসময় যে হাতে মোবাইল আছে তা কিন্তু নয়, সেটা নয়। আর যেটা মানে আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে এই তিনজনের বন্ডিংটা যাতে ঠিক হয়, মানে সেটা যাতে অভিনয় না করতে হয়, মানে সেটা যাতে অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্ত ভাবে আসে, সেটা কিন্তু হয়ে গেছে। সেটা হত্যাপুরী থেকেই অনেকটা হয়ে গেছে। আর মানে বোধহয় লক্ষ্য করা যাচ্ছে যে তিনজনের মধ্যে এখন যা ব্যাপারটা হচ্ছে একটা হয়ে গেছে, একটা এসে গেছে, সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, মানে বেশ খানিকটা নিশ্চিন্ত। আচ্ছা ইন্দ্রনীল দা, মানে হত্যাপুরী থেকে ওই ফেলুদার প্রতি সাহসটা বোধহয় আরেকটু বেড়ে গেছে না সেই ক্ষেত্রে? সাহসটা তো ছিল যখন আমি বাবুদাকে অ্যাপ্রোচ করেছিলাম যে ফেলুদা, না একটু কনফিডেন্সটা ডেফিনেটলি বেড়েছে। সেটা বাবুদা বারবার বলবেন যে ওভার কনফিডেন্স যেন না হয়। হ্যাঁ, কিন্তু কনফিডেন্সটা ডেফিনেটলি একটু বেড়েছে, মানে লোকের ভালোবাসা পেলে তো মনেই হয় যে হয়তো অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, ফার্স্ট কোয়েশ্চেন যে তুমি বাবুদাকে জিজ্ঞেস করেছিলে, সেই কোয়েশ্চেনটা অনেকবার বাবুদাকে জিজ্ঞেস করা হচ্ছে। বাবুদা সববার এক কথাই বলেন যে ইন্দ্রনীল কিন্তু বেনুর মতোই আমার কাছে এসেছিল, ও এটা করতে চেয়েছিল, ওর ওপর চাপিয়ে দেওয়া হয়নি। আমার মনে হয় যে কোনো বাঙালি অভিনেতার উপর যদি ফেলুদা রোলটা চাপিয়ে দেওয়া হয়, সে খুশি খুশি সেই চাপটা নেবে, ঠিক আছে? হ্যাঁ একদম, কেউ না করবে না, ঠিক আছে? হ্যাঁ কিন্তু একটু ইজিয়ার হয়ে যায়, হ্যাঁ একটু ইজিয়ার হয়ে যায়, মানে তার মানে আমি জানি যে ঠিক আছে তুমি 100% দেবে, তার থেকে বেশি হয়তো দেবে, যেহেতু তুমি রোলটা করতে চাও, যেহেতু তোমার এটা ড্রিম রোল, বুঝতে পারছো? রাইট, সেটা তো একটা প্লাস পয়েন্ট থাকে। হ্যাঁ সরি, আই উইল কন্টিনিউ। তো আমার দেখো, যখন আমি বাবুদাকে অ্যাপ্রোচ করেছি তার মানে এটা তো হয়ে গেল যে আমার ধারণা যে আমাকে ফেলুদাতে মানাবে বা আমি ফেলুদা করতে পারবো, সেটা আমার ধারণা ছিল, আগে থেকেই কনভিকশন ছিল। তাই আমি ডিরেক্টরের কাছে গিয়ে বলবো যে আমাকে আপনি কনসিডার করতে পারেন। এখন হত্যাপুরীর সময় ডেফিনেটলি টেস্টটা ছিল যে ওয়েদার অ্যাকসেপ্ট হবে কি না, আমি ভালো করে করতে পারবো কিনা, ওয়েদার ডিরেক্টর উইল বি হ্যাপি, ওয়েদার দ্য অডিয়েন্স উইল বি হ্যাপি। কারণ সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা ইজ অলমোস্ট লাইক এ রিলিজিয়াস বুক, ইটস লাইক এ স্ক্রিপচার। ওখান থেকে একটু নড়লে না ব্লাসফেমি হয়ে যায় সব কিছুর মধ্যে, মানে কিছু এই যে মডার্ন কন্টেম্পোরারি থিংস দ্যাট আর বিং ইনকর্পোরেটেড, সেটাও কিন্তু খুব একটা মানে মেপে করতে হয়, এরকম না যে ওভারলি কুছ করে ফেললে এটা ব্লাসফেমি, যে এটা কীভাবে হলো, ঠিক আছে? ওই সব চাপ নিয়ে আমরা করেছি, ভয়ে করেছি, কারণ অ্যান্টিসিপেশন এক্সপেকটেশন অনেক বেশি পাবলিকের। তারপর যে রেজাল্টটা দেখলাম সেখানে ডেফিনেটলি মানে একটা রিলিফ প্লাস লট অফ এনকারেজমেন্ট অ্যান্ড লট অফ কনফিডেন্স পেলাম আমরা। হ্যাঁ, এখন ওই এনকারেজমেন্টটা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা, যে আরও ভালো করি, আরও ভালো করে চেষ্টা করব ফেলুদা করার, জটায়ু করার, তোপসে করার। সো দ্যাট ইজ আ ড্রাইভিং ফোর্স, বাট দ্য লাভ অফ পিপল ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই গট আফটার হত্যাপুরী। আচ্ছা যখন নতুন ফেলুদা তোপসে জটায়ু এলো, মানে সেই ক্ষেত্রে কি ওই ভয়টা কাজ করেছে? কারণ আমরা এর আগে অনেক এই তিনজনের ব্যাপারটা আমরা অন্যরকম দেখেছি, এবার নতুন সবাই, তো সেখানে দাঁড়িয়ে দর্শকরা কোথাও গিয়ে একটা তুলনার জায়গা চলে আসবেই, করবেই, মানে আর এখন সোশ্যাল মিডিয়ার জায়গায় এসে তো বাবারে বাবা, যাই হোক, কিন্তু ওই ব্যাপারটা থাকবে। সেটা কি মনে হয়েছে যে কীরকমভাবে দর্শকদের তুলনার ভয়টা কি কাজ করেছে? মানে অত শত ভাবলে কিন্তু কিছুই করা যায় না, এটাই হচ্ছে ব্যাপারটা, যে ওগুলোকে একটু সরিয়ে রাখতে হয়, সেটা হবেই। কারণ সকলকে, আমি জানি না, সকলকে খুশি করতে পারাটা কি খুব সহজ ব্যাপার? আমার মনে হয় না, একমাত্র আমার মনে হয় চ্যাপলিন পেরেছিলেন, বাড়ি পেরেছেন বলে আমার তো মনে হয় না। তো কাজেই সেটা থাকে এবং সেটা নিয়ে তাহলে তো এগোনো যায় না, এটাই হচ্ছে ব্যাপার। সেটা নিয়ে চলতে হবে। এবং এখন যে অবস্থা হয়েছে, মানে সোশ্যাল মিডিয়া ইত্যাদি সব মিলিয়ে, তো সেটা নিয়ে চলতে হবে। তোমাদের কাছে কি বাড়তি চাপ ছিল এই ব্যাপারটা, এই তুলনার জায়গাটা, সেই ব্যাপারটাকে কিরকম ভাবে দেখেছিলে তোমরা? শুরু থেকেই আমার মধ্যে এই সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো রকম আতঙ্ক ছিল না, কখনোই ছিল না। আর এখন তার ছবি যখন শুরু হয়েছে, তার আগে হয়তো হয়েছে, শুনেছি, কিন্তু আমি দেখিনি, কারণ যেহেতু আমি ওটা নিয়ে চর্চা করি। সিনেমা তো ডিরেক্টর মেক্স এ মুভি অ্যান্ড দেন দ্য প্রডিউসার প্রেজেন্টস ইট ইন ফ্রন্ট অফ পিপল। এটা তো ফুচকা না যে ঝালটা একটু বাড়িয়ে দিন, বা একটু না আমারটা ঝাল কমিয়ে দিন, আমারটা মিষ্টি বাড়িয়ে দিন, সেটা তো করতে পারবেন। ইট ইজ নট মেড টু অর্ডার, সো উই মেক ইট অ্যান্ড দেন উই প্রেজেন্ট ইট, অফকোর্স কিপিং ইন মাইন্ড কি পাবলিক কী চায় কী না চায়, সেটা সবসময় আমরা মাথায় রাখি, কিন্তু ডিসিশন মেকিং ইজ ইন দ্য ডিরেক্টরস হ্যান্ড। তো সেই জায়গা থেকে সবার কথা যদি শুনে সব কিছু ইনকর্পোরেট করার চেষ্টা করে, সেটা পসিবলই হবে না। সো হি চোজ হিজ কাস্ট,
He chose his story and he has a way of telling his story, and that is how it is going to be. Definitely, you might not be able to satisfy 100% of people, but if the bigger section of the people, they like it, then we are very happy. কিন্তু এত কিছুর পরেও সোশ্যাল মিডিয়ার যে ক্রিটিসিজম হয় সেটাকে কীরকমভাবে দেখো? না ওইটা অ্যাজ এ আজকের দিনে ইট শুড বি এ স্ট্র্যাটেজি ফর আস যে হাউ ইউ অ্যাভয়েড ইট, কারণ ওটা তো বলবে, কারণ একটা প্ল্যাটফর্ম পাওয়া গেছে, ওটা নিয়ে সবাই আগে যেটা বাড়ির ভেতরে বলতো সেটা এখন পাবলিকলি বলছে, তো সেইটা যখন কানে আসবে তো কিভাবে আমি সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করব, যে কানে না দিয়েটা হয় না, না নিয়ে মানে নিলামই না, পড়লামই না, দেখলামই না, অ্যাভয়েড করলাম, ওটা একটু ফোর্স করে করতে হয়, কিন্তু আই হ্যাভ টু ইউজ ইট অ্যাজ এ স্ট্র্যাটেজি, আদারওয়াইজ ইট ইজ ডিস্টার্বিং, নো নেগেটিভিটি ইজ ভেরি ডিস্টার্বিং, হাউ উইল ইউ, হ্যাঁ, তো ওটার থেকে নিজেকে প্রোটেক্টই করতে হবে, তো কনজামশনটা কম করলেই বেটার হয়। আচ্ছা, বাংলা সিনেমার বা এই সমাজের দুই ক্ষেত্রের যে রেভলিউশন সেটা আপনি দেখেছেন, আগে কোনো সিনেমা মুক্তি পাওয়ার পর কীরকম রিয়াকশান হতো আর এখন কোনো সিনেমা মুক্তি পাওয়ার পর কীরকম রিয়াকশান হয়, আমি জানতে চাইবো আপনার মানে আপনার দৃষ্টিকোণ থেকে। আমার দৃষ্টিভঙ্গি থেকে আগে অনেক সহজ ছিল ব্যাপারটা, আগে অনেক সহজ ছিল, এখন জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে। আর এখন প্রথমত লোকেদের ধৈর্য বা কনসেন্ট্রেশন স্প্যানটা ভীষণ কমে গেছে, কাজে আমাদের সে কথাটা যে একেবারে ভাবতে হয়, কিন্তু একটু ভাবতে হয় যাতে মানে আমি চেষ্টা করি যাতে ঘড়ি দেখার আগে ছবিটা শেষ হয়ে যায়, মানে সেটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপার আমার মানে সবসময় মনে হয় যে নেগেটিভিটি ক্রিটিসিজমটা নেওয়া যায়, কিন্তু ওটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সেটা খুব ইম্পর্টেন্ট, মানে কেন খারাপ, কেন ভালো হলে কেন ভালো, কেন খারাপ হলে কেন খারাপ, এবং সেটা যদি বোঝাতে পারে আমাকে তাহলে আমি খুব স্যাটিসফাইড যে ঠিক আছে, তাহলে আমি একটু কেয়ারফুলি পরে চলবো আর। তো কিন্তু মুশকিল হচ্ছে এখন তো সব মানে সুইপিং স্টেটমেন্টস হয়, বুঝতে পারছো, তুমি কিছু করতে পারছো না, মানে কেন খারাপ সেটা কিন্তু কেউ বলছে না, কিন্তু জাস্ট একটা তুম করে বলে দিচ্ছে, এখন সেটা একটু খারাপ লাগে। কিন্তু আমার মনে হয় নেগেটিভ পাবলিসিটিটাও পাবলিসিটি, সেটা আমার মনে হয় কিছুটা তো বটে, মানে এত খারাপ দেখে আসি ছবিটা, এরকম একটা ব্যাপার আছে, মানে আমাদের জিনিসটা খুব একটা সিরিয়াস নিলে কিন্তু খুব মানে মুশকিল, মানে ওটাকে আমাদের একটু কেননা যারা এইগুলো বলেন তারাও খুব সিরিয়াসলি বলেন না, কারণ তারা যদি সিরিয়াসলি বলতো তাহলে তাদের দায় থাকতো যে কথাটা বলছে এটা প্রমাণ করা, যেহেতু তাদের প্রমাণ করার কোনো দায় নেই, তাহলে আমি ধরে নিচ্ছি তাদের স্টেটমেন্টগুলো নট সিরিয়াস এনাফ। আমার মনে আছে যখন আমি ইয়াং ছিলাম তখন যদি কখনো সিনেমা রিলিজ হতো তো ভীষণ এক্সাইটমেন্ট হতো যে একটা ভালো ছবি আসছে। এখন আমার মনে হয় হিউম্যান বিহেভিয়ারটা এরকম হয়ে গেছে যে আমরা এক্সপেক্ট করি এটা খারাপ ছবি আসছে, আর ওইটাই অ্যান্টিসিপেটও করি, ওটা আমরা হোপও করি, হ্যাঁ না, সিনেমা রিলিজ হচ্ছে বাজে হবে, এটা ফালতু সিনেমা হবে, আগের থেকে খারাপ হওয়াটাই এক্সপেক্ট করছি আমরা, আর হয়তো চাইছিও যেটা ব্যাপারে খারাপ কথা বলা যাবে, হ্যাঁ যা ইচ্ছে তা বলে দেবো, কেউ ওই এক্সপেকটেশনটাই রাখছে না যে ভালো ছবি আসছে, এটা এইটা আমার মনে হয় হিউম্যান বিহেভিয়ার এটা খুব বাজে শিফট হয়েছে ইন টুডেজ টাইমস। সো সেইটাকে নিয়ে যেরকম বললো রানা দাও, ওইটা ভেবে তো তুমি সিনেমা করতে পারো না। আমাদের কাজ হলো আমরা ভালো করে একটা গল্প বলার চেষ্টা করবো, আমাদের ইন্টেনশনটা ভালো, উই ওয়ান্ট টু মেক এ গুড স্টোরি অ্যান্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য পিপল, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম উই ক্যান ডু। আর হিন্দি আর বাংলার ক্ষেত্রে ব্যাপারটা কি পার্থক্য দেখো? আমি সেরকম কোনো পার্থক্য দেখি না, আমি সেরকম কোনো পার্থক্য দেখি না, কিন্তু আমার মনে হয় যে বাংলায় যেহেতু মানে আমরা বলিও যে দ্য বেঙ্গলি অডিয়েন্স ইজ ভেরি এডুকেটেড অ্যান্ড বেঙ্গলি অডিয়েন্স অলসো নোজ এ লট, সো একটু বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিস হয় সব কিছুর। আই ফিল পিপল হ্যাভ লস্ট দ্য they don't experience a movie as a viewer, হ্যাঁ না, অনেস্ট সিম্পল ভিউয়ার যে হয়, ছবি দেখলাম বাহ ভালো ছবি ভালো লাগলো, আমি একটা ছবি দেখেছি 12th ফেল, ঠিক আছে, রিসেন্টলি, আমার দুর্দান্ত লেগেছে ছবিটা, আর আমি ছবিটা না অ্যাজ এ ভিউয়ার এনজয় করেছি। আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এনজয় আ মুভি লাইক আ normal viewer, and I think normal viewer is not enjoying a movie like a normal viewer anymore. সবাই রিভিউ লিখতে চায়, সবাই কিছু ওটার টিপ্পনি করতে চায়, ক্রিটিসাইজ করতে চায়, আরেকটা যেটা খুব মেজর শিফট হয়েছে সেটা হচ্ছে যে এখন তো আমরা খুব মানে প্রমোট করছি ইত্যাদি, তো অনেকেই জিজ্ঞেস করছে যে
আচ্ছা এই ছবিটা টেলিভিশনে কখন কবে আসবে? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে একটা মেজর শিফট বলে আমার মনে হয়। এটা পোস্ট প্যান্ডেমিক একটা ব্যাপার হয়েছে বা প্যান্ডেমিকের সময়, কারণ ওটাতে আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। আমার মনে হয় যে আমার ক্ষেত্রে বড় পর্দায় যে কোনো ছবি আমি দেখি আমার সেটাই ভালো লাগে দেখতে। যে কোনো ডিটেকটিভ গল্পে জিজ্ঞেস করছি, তোমরা যদি ভিউয়ার হিসেবে দেখো সব থেকে বেস্ট পার্ট কোনটা লাগে? আমি সবার কাছে যাব এটা নিয়ে। সবচেয়ে বেস্ট পার্ট তো শেষটা, অবশ্যই ক্লাইম্যাক্স, যেখানে গল্পটা তুমি জানতে পারছো, যেটার জন্য তুমি এতক্ষণ ওয়েট করছো, অবশ্যই সেটাই ক্লাইম্যাক্স। তোমার? না আমার না ভালো ডিটেকটিভ গল্প হলে, যেমন ফেলুদা গল্প বা সত্যজিৎ রায়ের লেখা গল্প বা ইভেন ব্যোমকেশ বা মেবি শেরলক হোমস বা হোয়াটএভার, আমার ভালো লেখা থাকলে না আমার এন্টায়ার প্রসেসটা ভালো লাগে। কারণ আমি গেস করতে থাকি যে এটা এরপর একটুক্ষণ পরে না 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 এটা না না এটা, তো ওই জিনিসটা আমার ভালো লাগে। তো অফকোর্স ক্লাইম্যাক্সে গিয়ে ওটা রিভিল হবে, আর ক্লাইম্যাক্সে গিয়ে এই দেখ আমি যা ভেবেছিলাম সেইটাই, হ্যাঁ হ্যাঁ সেলফ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তো আমার ওই থ্রু আউট দ্য প্রসেস ভালো লাগে, যে বিং দ্য ডিটেকটিভ থ্রু আউট, ট্রাইং টু ফিগার আউট হু ইজ। এটা খুব মজার। একদম ইন্ট্রো দ্য সেমটা বলে দিল, যে ওই প্রসেসটা, যে স্টোরিটা পড়ছি নিজেও প্রেডিক্ট করার চেষ্টা করছি যে কি হচ্ছে বা আমি যেটা ভাবছি সেটাই কিনা, তারপর ক্লাইম্যাক্সে এসে যখন রিভিল হয়ে গেল, যদি আমি ঠিক প্রমাণ হয়ে যায় তো তখন তো মনে হলো বাহ আমি ঠিকই ভেবেছি। মানুষটাকে আইডেন্টিফাই করা যায়, কারণ একদম আলাদা থাকে, আর সব থেকে ইন্টারেস্টিং লাগে কারণটা কি, কেন এত। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে ডিটেকটিভ আলটিমেটলি মোটিভ, মানে যে ক্রিমিনাল বা যে অপরাধী তার মোটিভ ইত্যাদি, সেটা তো বটে, কিন্তু মানে পুরো প্রসেসটা খুব এক্সাইটিং, যেটা বললো। তা না হলে তো মানে শুধু ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করলে তো চলবে না, মানে পুরো ছবিটা এনজয় করতে হবে। কাজেই পুরো ছবিটাই আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চার। সবাইকে সন্দেহ করা হয়, সবাইকে, তারপর দেখা যায় যে একেবারে তালিকাতেই ছিল না। কমপ্লেক্স হয়ে গেছে, আমরা সবাই ভীষণ স্মার্ট হয়ে গেছি এখন। সো এখন যার উপর সন্দেহ যাচ্ছে না, আমরা এই কারণ এর উপর সন্দেহ, কিন্তু যদি এটাই বেরোয় যে সেই দ্য ক্রিমিনাল, তখন ওইটা ইন্টারেস্টিং হয় যে ওয়াই ইজ দ্যাট পার্সন এ ক্রিমিনাল। বিকজ আমরা ভেবে নিয়েছি এর উপর কিছু যাচ্ছে না মানে এই, কিন্তু তার কারণটা কি, সেই কারণটা কি, সেইটা একটা ইন্টারেস্টিং হয়ে যায়। তোমরা কিরকম এনজয় করেছো পুরো জার্নিটা? আমরা পুরো ব্যাপারটি এনজয় করি। এনজয় না করতে, অলরেডি তো বলে দিয়েছে, এনজয় না করলে এরকম মানে যে গরম বা ইত্যাদির মধ্যে দিয়ে মানুষ কাজ করে, তাতে যদি খুশি না হয়, আনন্দ না পায়, একে অপরের সঙ্গে যে মজা, আমরা যে অ্যাসোসিয়েশনটা, যেটা বলছিলাম যে ছবি তো ঠিক আছে, ছবি কি 50 বছর পরে লোকে মনে রাখবে কিনা জানি না, পথের মাস্টারি যেরকম মনে রেখেছে, কিন্তু যে এক্সপিরিয়েন্স অফ মেকিং ফিল্মটা যেন ভালো হয়, দারুণ হয়, সেটা মানে প্রায়ের মানে একদম না সেম। মানে কি আমার যেটা সবসময় মনে হয় যে কাজের পরিবেশটা যদি ঠিক রাখা যায় তাহলে সেটা ভীষণ ভীষণ কাজে দেয়। মানে সেটা যত মানে কষ্টেই কাজটা করা হোক না কেন, কিন্তু পরিবেশটা এবং খাওয়াটা, যেটা বোধহয় প্রবীণ এবং রানা দুজনেই বলবে যে খাওয়ার দিকে আমরা একটু নজর দিই, এবং যাতে অন্তত মানে সব ঠিকঠাক থাকে আর কি, সেটাই হচ্ছে, সেটাই আমরা ভীষণ মানে সেটা মানে আমি ভীষণ আমার ইউনিট নিয়ে ভীষণ আমি প্রাউড, এবং সেটা কিন্তু মেনটেন করে আসছি মানে বাবার সময় থেকে, যাতে একটা মিনিমাম কমফর্ট দেওয়া হয় সকলকে, এবং সকলে যাতে এনজয় করে কাজ করে। যদি একটা মিনিমাম কমফর্ট না দেওয়া হয় তাহলে কিন্তু কাজটা ভীষণ সাফার করছে। কাজে সেইটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে, যে একটা পিকনিকও হচ্ছে, একটা কাজও হচ্ছে, এবং সকলে মোটামুটি খুশি মনে কাজ করছে, এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া তো ফ্যান্টাস্টিক, মানে ওটাতে বুনিদির পার্সোনাল ইনভলভমেন্ট, হ্যাঁ আজ কি হবে, কাল কি হবে, মেনু কি হবে, সেটা খুব এক্সাইটিং। সবসময় আমরা তো মানে অ্যান্টিসিপেট করি যে কালকে কি হবে, লাঞ্চে কোন মাছ আসবে, কি হবে, ঠিক আছে, এইটা একটা জিনিস আছে। সঙ্গে ডায়লগও মনে রাখতে হচ্ছে, না ঠিক আছে, ওটা কাজ, ঠিক আছে। সেকেন্ডলি এই কথাটাও ঠিক যে আমাদের কাজটা তো খুব স্ট্রেসফুল। মেকিং এ সিনেমা ইজ এ ভেরি ডিফিকাল্ট জব অ্যাট এভরি লেভেল, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টার্স, কাস্ট, মানে ক্রু, সবার জন্য সেই স্ট্রেসটা ইজ ইনএভিটেবল। কিন্তু তার সঙ্গে সেইটাকে নিয়েও যদি একটা ভালো এনভায়রনমেন্টে কাজ করা যায়, একটা পিসফুল এনভায়রনমেন্টে কাজ করা যায়, দ্যাট ইজ মানে ইফ ইট ক্যান বি অ্যাচিভড, ইটস দ্য গ্রেটেস্ট থিং ইউ ক্যান ডু অন এ ফিল্ম সেট। সেটা না আমি সত্যি বলছি, মানে বাবুদার ইউনিটে, বাবুদা যে বললো হি ইজ প্রাউড অফ হিজ ইউনিট, ওটা 100% ট্রু। মানে
আমরা কখনো 12 ঘন্টায় শ্যুট নাও শেষ হতে পারে, 14 ঘন্টা হয়ে যেতে পারে, 15 ঘন্টা হয়ে যেতে পারে, সাংঘাতিক গরমে শ্যুট করেছি আমরা। তখন যে আরে এখনও প্যাকআপ হচ্ছে না, আরে এই গরমের মধ্যে পারছি না, এটা কি হচ্ছে, এত স্লো হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, এইসব যে হয়, সেইটা যখন ইউনিটের সঙ্গে জেলিংটা ভালো হয়। এবং সেটা শুধুমাত্র পরিচালক অভিনেতা নয়, কিন্তু সেখানে সবাই যারা অনেক রকম কাজ আছে, তো আলোর কাজ আছে, ট্রলির কাজ আছে, আরও কত রকম মেকআপ, কস্টিউম, সবাই যে আমাকে জল দিচ্ছে পর্যন্ত তার ইনভলভমেন্টটা কিন্তু অসম্ভব ইম্পর্টেন্ট, অসম্ভব। মানে তারা যে কিভাবে, মানে এটা দেখার মতো একটা জিনিস যে আমাদের ওই গরম বা ওই রকম জায়গায় যে সাহায্য করে যায়, একদম কিছু বলতে দেয় না পর্যন্ত। তোমরা মেকিং তৈরি করোনি মানে? না, একটা মেকিং তো হয়েছে, একটা making হয়েছে। সেটা বোধহয় আস্তে আস্তে আমাদের সারা হবে বলে বিশ্বাস। দেখা Okay. আচ্ছা, তো আয়ুষ, বান্ধবীরা কি বলছে? উফ, না, আয়ুষ তো আমাদের মধ্যে সুপারস্টার। হ্যাঁ হ্যাঁ একদম। বান্ধবীরা কি বলছে? বান্ধবীরা না, মানে সবাই বান্ধবী এক্সাইটেড। শুধু? না, বান্ধবীরা সবাই মানে এক্সাইটেড যে নয়ন রহস্য আসছে, ফেলুদা আসছে, আবার লাস্ট ইয়ারের এন্ডের মতনই আমাদের হত্যাপুরী এসেছিল, তারপর নয়ন রহস্য আসছে, এবং পরপর আসছে ফেলুদারও যারা প্রেমী রয়েছে, সেটা আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলছি। সবার তরফ থেকেই তো ভালো রেসপন্সই পাচ্ছি, যে ট্রেলারও দেখেছি, ট্রেলারও ভালো লাগছে, এবং এক্সাইটেড যে নয়ন রহস্য গল্পটা, কারণ নয়ন রহস্যটা অনেকের এরকম হয়েছে যে পড়েছে কিন্তু না ভুলে গেছে। এইবার আমি বলছি যে আর পড়িস না, তোরা ডিরেক্ট গিয়ে সিনেমাটাই দেখ। সো লেটস সি কি হয় এখন। আচ্ছা, ইউনিটে সব থেকে ছোট যিনি থাকে তাকে আর কি লেগ পুল করা হয়, সেরকম কি হয়েছে ওর সঙ্গে? না, এটা ফেলু তোপসে যেরকম জটায়ুর পেছনে লাগে, এটা আমাদের অফ স্ক্রিন তাই হচ্ছে। সবাই তোমাকে বাহ, বেশ মজার। আড্ডাটাও একেবারে জমে যাওয়ার মতো, মনে হচ্ছে যেন গল্পই শুনছি, গল্পই করছি আর কি। তবে সময় তো হাতে বেশি নেই, সবশেষে দর্শকদেরকে কি বলবেন নয়ন রহস্য নিয়ে? ওই যে যেটা বললাম, টেলিভিশনের জন্য অপেক্ষা করা চলবে না, একদম সপরিবারে ছবিটা গিয়ে হলে গিয়ে দেখতে হবে। এখন গরমটাও একটু কমেছে, কাজে সব মিলিয়ে আবহাওয়া ভালো, তো এইটুকুই বলবো যে আশা করি উপভোগ করবো। না, ফেলু তোপসে জটায়ুর তরফ থেকে তোপসে বলবে, কারণ ওকে আমরা স্ট্রেন করেছি এটার জন্য। বলো। নয়ন রহস্য তো রিলিজ হয়েই গেছে, সো প্লিজ আপনারা হলে গিয়ে সপরিবারে আবার ফেলুদা দেখুন, নয়ন রহস্য দেখুন। ভালো লাগলে আরও লোকজনদের বলুন, তারাও যেন দেখে। আশা করি ভালো লাগবে, কারণ অনেক জমজমাট ব্যাপার রয়েছে, নয়ন রয়েছে, ম্যাজিক রয়েছে, রহস্য রয়েছে, ঘুরে বেড়ানো রয়েছে। সো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। তো এটা গরমের মধ্যে একটু বৃষ্টি হয়েছে, গরম কমেছে, তো এর মধ্যে হ্যাঁ গরমের ছুটি, সো এটার মধ্যে মজা করতে হলে সিনেমা হলে গিয়ে প্লিজ নয়ন রহস্য দেখে এসো।